বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে। আমরা ক্ষেতের কাছ থেকে ফিরছিলাম। পথে একটা বাঁশঝাড় দেখে সেখানে আশ্রয় নিলাম। ছেলে তার গামছা দিয়ে আমার শরীর মুছে দিল। আমার শাড়ি একদম ভিজে গেছে। সে বলল, মা তুমি ঠান্ডা লেগে যাবে, তার শার্ট খুলে আমার কাঁধে দিয়ে দিল। এখন সে শুধু গেঞ্জি পরে আছে। বৃষ্টির জন্য আমরা দুজন খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি। তার শরীরের গন্ধ পাচ্ছি। সে আমার দিকে তাকিয়ে বলল, মা এভাবে তোমার সাথে একা থাকতে আমার ভালো লাগে। আমি কিছু বলার আগেই সে আমার কপাল থেকে পানির ফোঁটা মুছে দিল। তারপর আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। শুধু ছেলের মতো নয়, একজন পুরুষের মতো। বৃষ্টির শব্দে চারদিক মুখরিত। সে আমার কাছে আরও এগিয়ে এসে বলল, মা আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা এই বাঁশঝাড়ের মতোই একসাথে বেড়ে উঠব। তার কথায় আমার হৃদয়ের বাঁধ ভেঙে গেল বৃষ্টির মতো। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়া সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল সেন, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, অভিষেক আর রিয়া। অভিষেক ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। রিয়া ১০ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন ছিল বর্ষার এক ভ্যাপসা বিকেল। আমি আর অভিষেক গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ির পিছনের ক্ষেতে ধান কাটতে। অভিষেক সবসময় আমার সাথে ক্ষেতের কাজে যেতে চাইত। তার বলতো, মা তুমি একা এত ভারী কাজ করো কেন? আমি তো আছি। আমার মনে হতো আমার ছেলেটা কত বড় হয়ে গেছে। সেদিনও সে তার শক্তিশালী হাত দিয়ে ধানের আটি বাঁধছিল। তার কপালে ঘামের বিন্দু জমেছিল। আমি মনে মনে ভাবছিলাম, এই ছেলেটা আজকাল কেমন যেন অন্যরকম আচরণ করছে। বাড়িতে থাকার সময় সে হামেশা আমার চারপাশেই ঘুরঘুর করে। রাতে ঘুমানোর সময়ও সে আমার রুমে এসে বসে থাকে। বৃষ্টির প্রথম ফোঁটা পড়ল আমার কপালে। আকাশের দিকে তাকিয়ে দেখি ঘন কালো মেঘ জমেছে। অভিষেক তাড়াতাড়ি বলল, মা তাড়াতাড়ি কোথাও আশ্রয় নিতে হবে। এই বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে যাবে। ক্ষেতের পাশেই একটা বাঁশঝাড় ছিল। আমরা দ্রুত সেখানে গিয়ে আশ্রয় নিলাম। বৃষ্টি তখন প্রবল বেগে নামতে শুরু করেছে। আমার সুতির শাড়ি একদম ভিজে গেছে। শরীরে লেগে আছে। অভিষেক তার গামছাটা এগিয়ে দিয়ে বলল, মা এইটা দিয়ে শরীর মুছে নাও। আমি গামছা নিয়ে মুখ আর হাত মুছলাম। কিন্তু শাড়িটা এখনো ভেজা। অভিষেক আমার দিকে তাকিয়ে দেখল আমি কাঁপছি। সে তার চেক করা শার্টটা খুলে আমার কাঁধে দিয়ে দিল। মা এইটা জড়িয়ে নাও, নইলে সর্দি লাগবে। সে এখন শুধু সাদা গেঞ্জি পরে আছে। তার ছাতি আর বাহুর পেশি স্পষ্ট দেখা যাচ্ছে। আমি ভাবলাম, আমার ছেলেটা কখন এত বড় হয়ে গেছে। বাঁশঝাড়ের নিচে জায়গা খুব কম। আমরা দুজন খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি। তার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছে। সাবানের গন্ধ আর তার নিজস্ব শরীরের গন্ধ মিশে একটা অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে। আমি কেন যেন অস্বস্তি বোধ করছি। অভিষেক আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। তার চোখে একটা অদ্ভুত ভাব। সে ধীরে ধীরে বলল, মা এভাবে তোমার সাথে একা থাকতে আমার খুব ভালো লাগে। আমি তার কথা শুনে একটু চমকে উঠলাম। কিন্তু কিছু বলার আগেই সে এগিয়ে এসে আমার কপাল থেকে বৃষ্টির পানির ফোঁটা মুছে দিল। তার স্পর্শ খুব নরম। আমার চোখের দিকে তাকিয়ে সে বলল, মা তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। শুধু ছেলের মতো নয়, একজন পুরুষের মতো। আমার হৃদয় থেমে গেল যেন। এ কি বলছে অভিষেক? আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে একটা তীব্র আকাঙ্ক্ষা দেখতে পেলাম, যেটা আমি আগে কখনো দেখিনি। বৃষ্টির শব্দ আরও জোরালো হয়েছে। চারদিক অন্ধকার হয়ে আসছে। অভিষেক আরও কাছে এসে বলল, মা আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা এই বাঁশঝাড়ের মতোই একসাথে বেড়ে উঠব। তুমি জানো না আমি কতদিন ধরে এই কথাটা বলার সাহস খুঁজছি। তার কথায় আমার মাথা ঘুরে গেল। আমার নিজের ছেলে আমাকে এসব কি বলছে। আমি কিছু বলতে যাচ্ছি, ঠিক তখনই হঠাৎ করে বাঁশঝাড়ের পিছন থেকে একটা অদ্ভুত শব্দ এলো। যেন কেউ আমাদের কথা শুনছিল। আমি আর অভিষেক দুজনে চমকে গেলাম। অভিষেক আমার পিছনে গিয়ে দাঁড়ালো যেন আমাকে রক্ষা করার জন্য। কে আছে ওখানে? অভিষেক উচ্চস্বরে চিল্লাল। বাঁশের আড়াল থেকে বেরিয়ে এলো একজন লোক। বয়স প্রায় ৫০-এর কাছাকাছি।
পরনে ময়লা ধুতি আর গেঞ্জি। তার চোখ দুটো লাল, যেন অনেকক্ষণ ধরে কাঁদছে। সে আমাদের দিকে তাকিয়ে বলল, দুঃখিত, আমি ইচ্ছে করে আপনাদের কথা শুনিনি। আমিও বৃষ্টি থেকে বাঁচার জন্য এখানে আশ্রয় নিয়েছি। লোকটার কথা শুনে আমি একটু স্বস্তি পেলাম। কিন্তু অভিষেকের মুখে তখনও একটা অদ্ভুত ভাব। লোকটা আবার বলল, আপনারা মাছেলে, তাই না? আমার মনে হয় আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা চলছিল। আমি লজ্জায় মুখ নিচু করলাম। অভিষেক বলল, না কাকা, আমরা শুধু বৃষ্টির জন্য এখানে দাঁড়িয়েছি। লোকটা হাসল। তা ঠিক আছে। আসলে আমিও এক বিপদে পড়েছি। আমার নাম রমেশ। আমি এই গ্রামেরই মানুষ। গত কয়েক মাস ধরে গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কী ধরনের অদ্ভুত ঘটনা? রমেশ কাকা চারদিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, রাতের বেলা গ্রামের বিভিন্ন বাড়ি থেকে অদ্ভুত শব্দ আসে। আর সকালে দেখা যায় কিছু পরিবারের সদস্যরা নিখোঁজ। এখন পর্যন্ত 7 জন মানুষ গায়েব হয়ে গেছে। অভিষেক অবাক হয়ে বলল, এ তো ভয়ানক খবর। পুলিশ কিছু করেনি? পুলিশও তো গ্রামের বাইরের। তারা এসে 2-1 দিন খোঁজাখুঁজি করে চলে যায়। কিন্তু আসল রহস্যটা উদ্ধার হয় না, রমেশ কাকা বললেন। আমার মনে একটা অদ্ভুত ভয় ঢুকে গেল। আমি বললাম, তাহলে আজ রাতে আমাদের বাড়িতে থাকা নিরাপদ তো? রমেশ কাকা আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, বৌমা, আজ রাতে একা ঘরে থাকবেন না। সবাই একসাথে থাকবেন। আর যদি কোনো অদ্ভুত শব্দ শুনেন, তাহলে ঘর থেকে বের হবেন না। ততক্ষণে বৃষ্টি অনেকটা কমে গেছে। আমরা 3 জন বাসচার থেকে বেরিয়ে এলাম। রমেশ কাকা বললেন, আমি আপনাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যাই। আমরা রাজি হলাম। পথে যেতে যেতে রমেশ কাকা আরও কিছু বিস্তারিত বললেন। প্রথমে নিখোঁজ হয়েছিল গ্রামের মুদি দোকানদার। তার নাম ছিল হরেন। একদিন সন্ধ্যার সময় দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিল। পরদিন সকালে তার বউ দেখে হরেন বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজি করে দোকানের কাছে তার চপ্পল পাওয়া গিয়েছিল। কিন্তু হরেনের কোনো চিহ্ন নেই। তারপর নিখোঁজ হয়েছে গ্রামের স্কুল শিক্ষক রাজু মাস্টার। তিনি রাতে বাড়িতে ছিলেন। সকালে তার বউ দেখে বিছানা খালি। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। জানালা দিয়েও বের হওয়া সম্ভব না, কারণ সেখানে লোহার গ্রিল। এভাবে একে একে আরও 5 জন নিখোঁজ হয়েছে। সবার ক্ষেত্রেই একই রহস্য। কোনো চিহ্ন ছাড়াই উধাও। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। অভিষেক বলল, কাকা, এসব ঘটনার পিছনে কি কোনো প্যাটার্ন আছে? রমেশ কাকা একটু ভেবে বললেন, হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করেছি। যারা নিখোঁজ হয়েছে তাদের সবারই কোনো না কোনো গোপন সমস্যা ছিল। মানে? আমি জিজ্ঞেস করলাম। হরেনের দোকানে নকল পণ্য বিক্রি হতো। রাজু মাস্টারের ছাত্রছাত্রীদের সাথে অনুচিত সম্পর্ক ছিল। আর বাকিদেরও কোনো না কোনো অন্যায় কাজে জড়িত থাকার গুজব ছিল। আমি আর অভিষেক একে অপরের দিকে তাকালাম। আমার মনে পড়ে গেল বাসযার্ডে অভিষেকের সেই কথাগুলো। আমি ভয় পেয়ে গেলাম। অভিষেকও বুঝতে পারছে আমি কি ভাবছি। আমাদের বাড়ির কাছে এসে রমেশ কাকা বললেন, মনে রাখবেন, আজ রাতে সবাই একসাথে থাকবেন। আর কোনো অদ্ভুত শব্দ শুনলে সাড়া দেবেন না। বাড়িতে ঢুকে দেখি আমার স্বামী রাহুল এসে গেছে। অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে এসেছে বৃষ্টির কারণে। আমার মেয়ে রিয়াও স্কুল থেকে ফিরেছে। সবাই বসে আছে। আমি রাহুলকে রমেশ কাকার কথা বললাম। রাহুল প্রথমে বিশ্বাস করল না। বলল, এসব কুসংস্কার। গ্রামের মানুষের মধ্যে এরকম গুজব রটে। কিন্তু সন্ধ্যার দিকে আমাদের পাশের বাড়ির রীতা মাসি এসে একই কথা বলা রাহুলও চিন্তিত হয়ে পড়ল। রীতা মাসি বললেন, গত রাতে আমার ঘরের সামনে দিয়ে কেউ যেন হেঁটে গেছে। কিন্তু পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম না। রাতের বেলা আমরা সবাই একসাথে বসার ঘরে রইলাম। টিভি চালিয়ে রাখলাম। কিন্তু কেউ মনোযোগ দিতে পারছি না। বাইরে থেকে কেমন যেন একটা অস্বস্তিকর নীরবতা। রাত 10টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা মোমবাতি জ্বালালাম। অভিষেক বলল, আমি জেনারেটর চালু করে আসি। আমি বললাম, না, এখন বাইরে যাবে না। সকাল পর্যন্ত অপেক্ষা করো। তারপর শুরু হলো সেই ভয়ানক রাত। রাত 12টার দিকে আমরা শুনতে পেলাম বাইরে কেউ যেন হাঁটছে। কিন্তু পায়ের শব্দ নেই। শুধু একটা অদ্ভুত টেনে নিয়ে যাওয়ার শব্দ। রাহুল উঠে জানালার কাছে যেতে চাইল। আমি তার হাত চেপে ধরলাম। না, রমেশ কাকা বলেছে বাইরে দেখতে নেই। কিন্তু কৌতূহল সামলানো গেল না। অভিষেক খুব আস্তে আস্তে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাল।
তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি দেখেছিস? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। অভিষেক কাঁপতে কাঁপতে বলল, মা, বাইরে একটা মানুষ আছে। কিন্তু সে মাটিতে পা রাখছে না, যেন ভেসে ভেসে চলেছে। আমাদের সবার শরীর কাঁপতে লাগল। রিয়া ভয়ে কান্না শুরু করল। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। হঠাৎ দরজায় নক পড়ল। ফক ফক ফক। আমাদের সবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাইরে থেকে একটা ভাঙা গলার আওয়াজ এলো, দরজা খোলো। আমাকে ভেতরে আসতে দাও। রাহুল খুব ধীরে বলল, কে আপনি? আমি হরেন, মুদি দোকানদার হরেন। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যেতে চাই। আমার মনে পড়ল রমেশ কাকার কথা। হরেন তো প্রথমে নিখোঁজ হয়েছিল, এখন সে ফিরে এসেছে। অভিষেক বলল, হরেন কাকা, আপনি কোথায় ছিলেন? বাইরে থেকে আবার সেই ভাঙা আওয়াজ, আমি একটা অন্ধকার জায়গা ছিলাম। সেখানে আরও অনেকে আছে, রাজু মাস্টার, করিম, সবাই। রাহুল জিজ্ঞেস করল, তাহলে আপনি কেমন করে ফিরলেন? আমি পালিয়ে এসেছি, কিন্তু ওরা আমাকে ধরতে আসবে। দয়া করে আমাকে লুকিয়ে রাখুন। আমি ভয়ে কাঁপছি, কিন্তু মানবিকতার কারণে মনে হচ্ছে দরজা খুলে দেওয়া উচিত। রাহুল দরজার কাছে গিয়ে বলল, হরেন ভাই, আপনি আগে বলুন, গত কয়েক মাস আপনি কোথায় ছিলেন? আমি বলছি তো, একটা অন্ধকার জায়গায়। সেখানে একটা পুরানো বাড়ি আছে, আর সেখানে একজন ভুতুড়ে মানুষ আমাদের বন্দী করে রেখেছিল। অভিষেক সন্দেহের গলায় বলল, কেমন দেখতে সেই মানুষ? সে দেখতে সাধারণ মানুষের মতোই, কিন্তু তার চোখ দুটো জ্বলে, আর তার হাত দুটো খুব লম্বা। আমি ভাবলাম, এসব শুনতে খুবই অদ্ভুত লাগছে, কিন্তু যদি সত্যিই হরেন হয়ে থাকে? রাহুল দরজার কাছে কান পেতে শুনছিল। হঠাৎ সে পিছনে সরে এল। তার মুখ ভয়ে বিকিত। কি হলো? আমি জিজ্ঞেস করলাম। রাহুল কাঁপতে কাঁপতে বলল, বাইরে থেকে শ্বাসের শব্দ আসছে না। আমরা সবাই চুপ করে রইলাম। সত্যিই তো, একজন জীবিত মানুষ এত কথা বলছে, কিন্তু শ্বাসের শব্দ নেই। আবার দরজায় নক পড়ল, এবার আরও জোরে। দরজা খোলো। আমি ক্লান্ত। রিয়া ভয়ে কাঁপছে। আমি তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। অভিষেক আমার কাছে এসে বসল। হঠাৎ বাইরের আওয়াজ পাল্টে গেল। এবার একটা নারীর গলা শোনা গেল। আমি রীতা, তোমাদের পাশের বাড়ির রীতা। আমাকে সাহায্য করো। আমার চোখ বড় হয়ে গেল। রীতা মাসি? কিন্তু উনি তো সন্ধ্যার দিকে বাড়ি চলে গিয়েছিলেন। রাহুল জোরে চিৎকার করে বলল, রীতা দিদি, আপনি কোথায়? আপনার বাড়িতে নেই? বাইরে থেকে আওয়াজ এলো, না, আমাকে সেই অন্ধকার জায়গায় নিয়ে গেছে। আমিও পালিয়ে এসেছি। খুব তাড়াতাড়ি দরজা খোলো, নইলে আমাকে আবার ধরে নিয়ে যাবে। কিন্তু রাহুল আগের মতোই সন্দেহ করল। দিদি, আপনি যদি সত্যিই রীতা দিদি হন, তাহলে বলুন আমার ছোটবেলার সেই ঘটনাটা, যেটা শুধু আপনি জানেন। কিছুক্ষণ নীরবতা। তারপর বাইরে থেকে আওয়াজ এলো, আমি মনে করতে পারছি না। আমার মাথা খুব ব্যথা। অভিষেক ফিসফিস করে বলল, বাবা, মনে হয় এটা সত্যিকারের রীতা মাসি না। হঠাৎ বাইরে থেকে একসাথে কয়েকটা আওয়াজ এলো। কেউ বলছে হরেনের গলায়, কেউ রীতা মাসির গলায়, কেউ রাজু মাস্টারের গলায়। সবাই একসাথে বলছে, দরজা খোলো, দরজা খোলো। আমার সাহস হারিয়ে গেল। এ কি হচ্ছে? এরা কারা? রাত 2টোর দিকে সব আওয়াজ বন্ধ হয়ে গেল। আমরা সবাই জেগে বসে রইলাম। কেউ ঘুমানোর সাহস করছি না। ভোর 5টার দিকে মর্গের ডাক শোনা গেল। একটু পরেই বিদ্যুৎ ফিরে এলো। আমরা সবাই একটু স্বস্তি পেলাম। সকালে রাহুল দরজা খুলে বাইরে দেখল। কিছুই নেই, কিন্তু দরজার সামনে মাটিতে অনেকগুলো পায়ের ছাপ। সবগুলো ছাপ একই মাপের। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, ছাপগুলো মাটিতে গেঁথে গেছে, যেন খুব ভারী কিছু দাঁড়িয়েছিল। আমি ভয়ে অভিষেকের হাত চেপে ধরলাম। এসব কি হচ্ছে? অভিষেক আমার হাতে হাত রেখে বলল, মা, চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করব। সকাল 9টার দিকে রমেশ কাকা এলেন। তার মুখ দেখে মনে হল সারারাত ঘুমাননি। উনি বললেন, গত রাতে আরেকজন নিখোঁজ হয়েছে। সুমনের মা। আমি অবাক হয়ে বললাম, সুমনের মা? কিন্তু তো গত রাতে আমাদের বাড়িতে কেউ এসেছিল তার গলায় কথা বলে।
রমেশ কাকা চমকে উঠলেন। কি বলছেন? সুমনের মা তো গত রাত ৩টার দিকে নিখোঁজ হয়েছে। তার ছেলে সুমন সকালে দেখে মায়ের রুম খালি। আমার মাথা ঘুরে গেল। তাহলে যারা গত রাতে আমাদের দরজায় এসেছিল তারা কারা? রমেশ কাকা বললেন, এই ঘটনাগুলোর পিছনে কোনো অলৌকিক শক্তি আছে। আমার মনে হয় আমাদের একসাথে কিছু করতে হবে। অভিষেক বলল, কি করতে হবে কাকা? আমি শুনেছি গ্রামের উত্তর দিকে একটা পুরানো জমিদার বাড়ি আছে। সেখানে নাকি অনেক বছর আগে কিছু ভয়ানক ঘটনা ঘটেছিল। হয়তো সেখান থেকেই এসব হচ্ছে। রাহুল বলল, তাহলে পুলিশকে বলে সেখানে তল্লাশি করানো যায়। পুলিশ আমাদের কথা বিশ্বাস করবে না। আমাদের নিজেদেরই যেতে হবে। আমি ভয় পেয়ে বললাম, না না, এত বিপজ্জনক কাজে যাওয়া ঠিক হবে না। কিন্তু অভিষেক বলল, মা, আমরা যদি কিছু না করি তাহলে আরও মানুষ নিখোঁজ হবে। হয়তো আমরাও। দুপুরের দিকে গ্রামের আরও কয়েকজন যোগ দিল আমাদের সাথে। সবাই মিলে ঠিক করলাম আজ বিকেলেই সেই পুরানো জমিদার বাড়িতে যাব। বিকেল 4টের দিকে আমরা রওনা দিলাম। আমি, অভিষেক, রাহুল, রমেশ কাকা আর গ্রামের আরও 5-6 জন মিলে। সবার হাতে লাঠি আর টর্চ। জমিদার বাড়িটা গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রমেশ কাকা বললেন, এই বাড়িটা প্রায় 50 বছর আগে থেকে পরিত্যক্ত। শোনা যায় এখানকার জমিদার খুব অত্যাচারী ছিল। তার প্রজাদের উপর অনেক অন্যায় করত। অভিষেক জিজ্ঞেস করল, তারপর কি হয়েছিল? একদিন প্রজারা বিদ্রোহ করেছিল। জমিদারকে তার পরিবারের সাথে এই বাড়িতেই পুড়িয়ে মেরেছিল। সেই থেকে এই বাড়িতে নাকি অশুভ আত্মার বাস। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। তাহলে আমরা কেন এমন জায়গায় যাচ্ছি? কারণ আমার সন্দেহ হচ্ছে নিখোঁজ মানুষগুলো ওখানেই আছে। বাড়িটা দেখে আমার ভয় আরও বেড়ে গেল। বিশাল বড় দোতলা বাড়ি। কিন্তু সবটাই ভাঙাচোরা। জানালার কাচ নেই, দরজা পচে গেছে, দেওয়ালে শ্যাওলা জমেছে। আর চারদিকে এক ভয়ানক নীরবতা। রমেশ কাকা বললেন, সবাই একসাথে থাকবেন। কেউ একা কোথাও যাবেন না। আমরা প্রথমে নিচের তলা ঢুকলাম। সেখানে কয়েকটা বডরুম। সবগুলোতেই পুরানো আসবাবপত্র পড়ে আছে। মাকসার জাল, ধুলো আর একটা বাসি গন্ধ। হঠাৎ একটা রুম থেকে অদ্ভুত শব্দ এলো। যেন কেউ কাঁদছে। আমরা সবাই সেদিকে এগিয়ে গেলাম। টর্চের আলো ফেলে দেখি রুমের এক কোণে একটা মানুষ বসে আছে। পিঠ ফেরানো আমাদের দিকে। রমেশ কাকা ডাকলেন, কে আছেন ওখানে? মানুষটা মাথা ঘুরালো। আমরা দেখি সেটা হরেন। সত্যিকারের হরেন। কিন্তু তার অবস্থা খুবই খারাপ। চুল উস্কো খুস্কো, মুখে দাড়ি বেড়েছে, কাপড় ছেঁড়া। হরেন আমাদের দেখে কাঁদতে শুরু করল। বাঁচান আমাকে। অনেক কষ্ট পেয়েছি। আমরা তার কাছে গেলাম। রাহুল তাকে উঠিয়ে ধরল। হরেন ভাই, আপনি ঠিক আছেন? কে আপনাকে এখানে নিয়ে এসেছে? হরেন কাঁপতে কাঁপতে বলল, একজন লোক। সে রাতের বেলা আমাকে ধরে নিয়ে এসেছে। আমাকে এই ঘরে বন্দি করে রেখেছে। খেতে দেয় না, পানিও দেয় না। সেই লোকটা কেমন দেখতে? অভিষেক জিজ্ঞেস করল। সে দেখতে সাধারণ মানুষের মতোই। কিন্তু তার শক্তি অনেক বেশি। আর তার চোখ দুটো অন্ধকারে জ্বলে। আমি বললাম, বাকি যারা নিখোঁজ হয়েছে তারা কোথায়? তারা উপরের তলায়। 3টে রুমে আলাদা আলাদা করে বন্দি করে রেখেছে। আমরা হরেনকে নিয়ে উপরের তলায় গেলাম। সত্যিই 3টে রুমে দেখি রাজু মাস্টার, রীতা মাসি আর আরও কয়েকজন। সবার অবস্থা খুবই খারাপ। কিন্তু যখন আমরা তাদের ছাড়ানোর চেষ্টা করছি, হঠাৎ সিঁড়ির নিচ থেকে একটা ভয়ানক আওয়াজ এলো। কে এসেছে আমার এলাকায়? আমাদের সবার হৃদয় থেমে গেল। সেই আওয়াজটা ছিল অমানবিক। যেন কোনো দানব কথা বলছে। তারপর আমরা শুনলাম ভারী পায়ের শব্দ। কেউ সিঁড়ি দিয়ে উঠে আসছে। আমরা সবাই কাঁপতে শুরু করলাম। রমেশ কাকা বললেন, সবাই রেডি থাকুন। যুদ্ধ করতে হতে পারে। সিঁড়ির মুখে একটা ছায়া দেখা গেল। তারপর সেই ছায়া আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে এলো। যা দেখলাম তা আমার সারা জীবনের সবচেয়ে ভয়ানক দৃশ্য। একজন মানুষ, কিন্তু তার চেহারা সম্পূর্ণ বিকৃত। চোখ দুটো লাল, দাঁত সব ধারালো, নখ লম্বা আর চোখা। আর তার হাত দুটো স্বাভাবিকের চেয়ে অনেক লম্বা। সে আমাদের দিকে তাকিয়ে হাসল। সেই হাসি দেখে আমার মনে হলো পৃথিবীর সব মন্দ শক্তি একসাথে হেসে উঠেছে। তোমরা এসেছ আমার বন্দীদের ছাড়াতে? কিন্তু এখন তোমরাও আমার বন্দী।
অভিষেক সাহস করে বলল, আপনি কে? কেন এই নিরীহ মানুষদের কষ্ট দিচ্ছেন? সেই দানব হেসে বলল, আমি এই বাড়ির মালিক, জমিদার নরেন্দ্র সিং। ৫০ বছর আগে আমার প্রজারা আমাকে হত্যা করেছিল, কিন্তু আমি মরিনি। আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে। রাহুল বলল, কিন্তু এই মানুষদের তো কোনো দোষ নেই। আপনার সাথে এদের কোনো শত্রুতা নেই, কিন্তু এরা সবাই কোনো না কোনো পাপ করেছে। হরেন নকল জিনিস বিক্রি করে মানুষকে ঠকিয়েছে। রাজু ছোট মেয়েদের সাথে খারাপ কাজ করেছে। আমি তাদের শাস্তি দিচ্ছি। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, তাহলে আমাদের কেন ধরেছেন? আমরা তো কোনো পাপ করিনি। নরেন্দ্র সিং আমার দিকে তাকিয়ে হেসে বলল, তুমি তুমি কি ভুলে গেছ? তোমার ছেলের সাথে তোমার কি সম্পর্ক? আমার মুখ শুকিয়ে গেল। বাসচাডে অভিষেকের সেই কথাগুলো মনে পড়ে গেল। অভিষেক রেগে বলল, আমার মায়ের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। আমি শুধু মাকে ভালোবাসি। কিন্তু তোমার সেই ভালোবাসা তো স্বাভাবিক মাছেলের ভালোবাসা না। তুমি তোমার মাকে একজন পুরুষ হিসেবে ভালোবাসো। আমি মনে মনে ভাবলাম, এ তো ঠিকই বলছে। অভিষেক সত্যিই আমার প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। নরেন্দ্র সিং আবার বলল, তোমরা সবাই পাপী। তোমাদের শাস্তি হওয়া দরকার। রমেশ কাকা হঠাৎ চিৎকার করে বললেন, সবাই একসাথে তাকে আক্রমণ করো। আমরা সবাই একসাথে লাঠি নিয়ে সেই দানবের উপর ঝাঁপিয়ে পড়লাম। কিন্তু আমাদের লাঠি তার শরীরে কোনো আঘাত করতে পারল না। বরং সে তার লম্বা হাত দিয়ে আমাদের একে একে ধরতে শুরু করল। প্রথমে সে রমেশ কাকাকে ধরল। তার গলা টিপে ধরে দেওয়ালে ছুঁড়ে মারল। রমেশ কাকা মেঝেতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন। তারপর সে গ্রামের অন্য দুজনকে ধরল। তাদেরও একইভাবে মারল। রাহুল আমাকে পিছনে সরিয়ে দিয়ে সেই দানবের সামনে গিয়ে দাঁড়াল। আমার পরিবারকে ছেড়ে দাও। নরেন্দ্র সিং হেসে বলল, তোমার পরিবার? তুমি কি জানো তোমার পরিবারে কি চলছে? তোমার ছেলে তোমার বুকে কামনা করে। রাহুল চমকে গেল। আমার দিকে তাকাল। আমি লজ্জায় মুখ নিচু করলাম। এ কি সত্যি? রাহুল আমাকে জিজ্ঞেস করল। আমি কিছু বলতে পারলাম না। অভিষেক বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। কিন্তু সেটা কোনো খারাপ ভালোবাসা নয়। কিন্তু নরেন্দ্র সিং হেসে বলল, তাহলে তুমি কেন বাসচারে তোমার মাকে বিয়ে করার কথা বলেছিলে? রাহুলের মুখ ক্রোধে লাল হয়ে গেল। সে অভিষেকের দিকে তাকাল। তুই এসব কি বলেছিলি? অভিষেক কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি জানি না কেন সেদিন আমার মুখ থেকে এসব কথা বেরিয়েছিল। আমি আসলে... চুপ! আমি তোর মুখ দেখতে চাই না, রাহুল রেগে বলল। আমার মনে হলো আমার পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমি কাঁদতে শুরু করলাম। নরেন্দ্র সিং এই দৃশ্য দেখে খুশি হল। দেখো, পাপীদের পরিবার কেমনে ভেঙে যায়। এখন তোমরা সবাই আমার বন্দী। হঠাৎ বাইরে থেকে একটা আওয়াজ এলো। পুলিশের গাড়ির সাইরেনের শব্দ। নরেন্দ্র সিং চমকে গেল। কে ডেকেছে পুলিশকে? আমাদের কেউ জানি না। তারপর আমার মনে পড়ল, আমি বেরোনোর আগে রিয়াকে বলে গিয়েছিলাম যদি আমরা রাত 10টার মধ্যে না ফিরি তাহলে যেন পুলিশে খবর দেয়া। পুলিশের আওয়াজ শুনে নরেন্দ্র সিং ক্রোধে চিৎকার করল। তোমরা আমার পরিকল্পনা নষ্ট করে দিয়েছ। সে আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, ঠিক তখনই নিচতলা থেকে পুলিশের আওয়াজ এলো। কেউ আছে উপরে? আমরা পুলিশ। নরেন্দ্র সিং দ্রুত জানালার দিকে গেল। সেখান থেকে লাফ দিয়ে বাইরে পালিয়ে গেল। তার ক্ষমতা যাই হোক, পুলিশের ভয় তার ছিল। পুলিশ ওপরে এসে আমাদের উদ্ধার করল। নিখোঁজ সবাইকে ছাড়ানো হল। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হল। কিন্তু আমার পরিবারে যে ফাটল তৈরি হয়েছিল সেটা সারানো গেল না। রাহুল আর অভিষেকের মধ্যে কথা বলা বন্ধ হয়ে গেল। রাহুল একদিন বলল, আমি আর এই ছেলের সাথে এক ঘরে থাকতে পারি না। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি অভিষেককে ভুল বুঝছ। ও একটা ছেলে, ওর মধ্যে কিছু ভুল চিন্তা এসেছিল। কিন্তু ও কোনো খারাপ কাজ করেনি। কিন্তু রাহুল শুনল না। সে ঠিক করল অভিষেককে বাড়ি থেকে বের করে দিতে। অভিষেক অবশেষে একদিন আমার কাছে এসে বলল, মা, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার কারণে এই পরিবারে শান্তি নেই। আমি কাঁদতে কাঁদতে বললাম, না বেটা, তুই যেও না। আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো। কিন্তু অভিষেক দৃঢ়ভাবে বলল, না মা, আমি চলে যাচ্ছি। আমি জানি আমার ভুল হয়েছে। আমি তোমাকে এমন কিছু বলেছিলাম যা একটা ছেলের বলা উচিত ছিল না। কিন্তু তুই তো কোনো খারাপ কাজ করিসনি।
না মা, কিন্তু আমার মনে খারাপ চিন্তা এসেছিল। সেটাই যথেষ্ট। আমি দূরে গিয়ে একা থেকে নিজেকে সংশোধন করব। সেদিনই অভিষেক বাড়ি ছেড়ে চলে গেল। আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এরপরে আরও অদ্ভুত ঘটনা ঘটল। নরেন্দ্র সিং যদিও পালিয়ে গিয়েছিল, কিন্তু সে একেবারে অদৃশ্য হয়ে যায়নি। মাঝে মাঝে গ্রামে তার উপস্থিতি অনুভব করা যেত। রাতের বেলা কেউ কেউ তার ছায়া দেখতে পেত। অভিষেক চলে যাওয়ার পর আমার জীবনে এক গভীর শূন্যতা তৈরি হল। রিয়া প্রায় জিজ্ঞেস করত, মা, দাদা কবে ফিরবে? আমি তার কোনো উত্তর দিতে পারতাম না। রাহুলও খুব বিষণ্ণ হয়ে পড়েছিল। যদিও সে রাগ করেছিল, কিন্তু ভেতরে ভেতরে সে অভিষেকের জন্য চিন্তিত ছিল। একদিন সে আমাকে বলল, প্রিয়া, আমি কি খুব কঠোর হয়েছিলাম? অভিষেক তো শুধু একটা ছেলে। আমি তার হাত ধরে বললাম, তুমি যা করেছিলে সেটা তোমার রাগের মাথায়। কিন্তু এখন আমাদের অভিষেককে ফিরিয়ে আনতে হবে। কিন্তু সমস্যা হলো, অভিষেক কোথায় গেছে তা আমরা জানি না। সে চলে যাওয়ার সময় শুধু বলেছিল দূরে কোথাও যাবে। একদিন রাতে আমি স্বপ্নে দেখলাম অভিষেক কোথাও বিপদে পড়েছে। স্বপনে দেখলাম নরেন্দ্র সিং তাকে ধরে নিয়ে যাচ্ছে। আমি ভয়ে ঘুম থেকে উঠে পড়লাম। সকালে রমেশ কাকা এলেন। উনি বললেন, প্রিয়া, গত রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। দেখলাম নরেন্দ্র সিং আবার কাউকে ধরেছে। আর সেই মানুষটাকে দেখতে অভিষেকের মতো লাগছিল। আমার হৃদয় কাঁপতে শুরু করল। কাকা, আপনার কি মনে হয় অভিষেক বিপদে পড়েছে? সম্ভব। নরেন্দ্র সিং তো আমাদের কাছে পরাজিত হয়েছিল। সে প্রতিশোধ নিতে চাইতে পারে। রাহুল শুনে খুব চিন্তিত হয়ে পড়ল। তাহলে আমাদের অভিষেককে খুঁজে বের করতে হবে। কিন্তু কোথায় খুঁজব? সে কোথায় গেছে আমরা জানি না। রমেশ কাকা বললেন, আমার একটা পরিকল্পনা আছে। আমি শুনেছি গ্রামের মন্দিরের পুরোহিত মশাইয়ের অলৌকিক ক্ষমতা আছে। উনি হয়তো অভিষেককে খুঁজে বের করতে পারবেন। আমরা সেই পুরোহিতের কাছে গেলাম। তার নাম পদ্মনাভ শাস্ত্রী। বয়স প্রায় 60 বছর। সাদা দাড়ি, কপালে তিলক, পরনে ধুতি। তাকে দেখেই মনে হচ্ছিল তিনি একজন জ্ঞানী মানুষ। আমি কাঁদতে কাঁদতে সব ঘটনা বললাম। পদ্মনাভ শাস্ত্রী মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তিনি বললেন, বেটি, তোমার ছেলে সত্যিই বিপদে আছে। আমি আমার তৃতীয় চোখ দিয়ে দেখতে পাচ্ছি সে একটা অন্ধকার জায়গায় বন্দী আছে। কোথায় মশাই? রাহুল উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল। সেই পুরানো জমিদার বাড়িতে। নরেন্দ্র সিং আবার সেখানে ফিরে গেছে। আর তোমার ছেলেকে ধরে নিয়ে গেছে। আমার মাথা ঘুরে গেল। কিন্তু অভিষেক তো অন্য জায়গায় গিয়েছিল। নরেন্দ্র সিং তাকে কিভাবে খুঁজে পেল? পদ্মনাভ শাস্ত্রী বললেন, অশুভ আত্মাদের খুঁজে বের করার ক্ষমতা থাকে। নরেন্দ্র সিং তোমার ছেলেকে চিহ্নিত করে রেখেছিল। সে যেখানেই যাক, নরেন্দ্র সিং তাকে খুঁজে পেতে পারে। তাহলে আমরা কি করব? তোমাদের আবার সেই বাড়িতে যেতে হবে। কিন্তু এবার আমিও যাব। আর আমার সাথে থাকবে কিছু পবিত্র মন্ত্র আর তাবিজ। রাহুল বলল, কিন্তু গতবারও তো আমরা তার কিছু করতে পারিনি। গতবার তোমরা শুধু শারীরিক শক্তি দিয়ে লড়াই করেছিলে। এবার আধ্যাত্মিক শক্তি দিয়ে লড়াই করব। সন্ধ্যার দিকে আমরা আবার সেই ভুতুড়ে বাড়ির দিকে রওনা হলাম। এবার আমি, রাহুল, রমেশ কাকা আর পদ্মনাভ শাস্ত্রী। শাস্ত্রী মশাই এর সাথে একটা পূজার থলে, তাতে নানা রকম মন্ত্রতন্ত্রের জিনিস। বাড়িতে পৌঁছে দেখি এবার পরিবেশটা আরও ভয়ানক। চারদিকে একটা অশুভ অন্ধকার। বাতাসে একটা দুর্গন্ধ। আর বাড়িটা যেন জীবন্ত, যেন শ্বাস নিচ্ছে। পদ্মনাভ শাস্ত্রী আমাদের থামতে বললেন। তিনি তার থলে থেকে কিছু জিনিস বের করলেন। একটা পবিত্র সুতো আমাদের সবার হাতে বেঁধে দিলেন। আর আমাদের কপালে তিলক লাগিয়ে দিলেন। এগুলো তোমাদের রক্ষা করবে। কিন্তু মনে রাখবে, যাই দেখো বা শুনো, ভয় পেজো না। আর আমার সাথে থেকো। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। এবার অবস্থা অনেক ভিন্ন। দেওয়ালগুলো যেন রক্ত দিয়ে রাঙা। আর সেখান থেকে একটা ভয়ানক কান্নার আওয়াজ আসছে। অভিষেক, আমি চিৎকার করে ডাকলাম। উত্তরে একটা ক্ষীণ আওয়াজ এলো। মা, মা, তুমি এসেছ? আওয়াজটা উপর থেকে আসছে। আমরা সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম। হঠাৎ সামনে নরেন্দ্র সিং এর রূপ দেখা গেল। কিন্তু এবার তার চেহারা আরও ভয়ানক। চোখ দুটো জ্বলছে, মুখ থেকে রক্ত ঝরছে। তোমরা আবার এসেছ? এবার তোমাদের কেউ রক্ষা করতে পারবে না।
পদ্মনাভ শাস্ত্রী এগিয়ে গিয়ে একটা মন্ত্র পড়তে শুরু করলেন। তার মন্ত্রের শব্দে নরেন্দ্র সিং কিছুটা দুর্বল হয়ে পড়ল। তুই কে? নরেন্দ্র সিং শাস্ত্রী মশাইকে জিজ্ঞেস করল। আমি পদ্মনাভ। আমি এসেছি তোর অশুভ কীর্তির অবসান ঘটাতে। নরেন্দ্র সিং হেসে বলল, তোর মন্ত্রে আমার কিছু হবে না। আমি এখন আরও শক্তিশালী। কিন্তু পদ্মনাভ শাস্ত্রী থামলেন না। তিনি আরও জোরে মন্ত্র পড়তে লাগলেন। তার মন্ত্রে বাড়িটা কাঁপতে শুরু করল। আমরা এই সুযোগে উপরের তলায় উঠে গেলাম। সেখানে একটা রুমে দেখি অভিষেক শিকল দিয়ে বাঁধা। তার অবস্থা খুবই খারাপ। মুখে ক্ষত, কাপড় ছেঁড়া। অভিষেক! আমি কাঁচতে কাঁচতে তার কাছে দৌড়ে গেলাম। মা, তুমি এসেছ। আমি জানতাম তুমি আমাকে খুঁজে বের করবে। রাহুল তার শিকল কাটার চেষ্টা করতে লাগল। বেটা, তুই ঠিক আছিস? বাবা, আমি ঠিক আছি। কিন্তু তাড়াতাড়ি এখান থেকে চলো। নরেন্দ্র সিং খুব বিপজ্জনক। কিন্তু শিকল কাটা সহজ হচ্ছিল না। তখন নিচ থেকে পদ্মনাভ শাস্ত্রীর চিৎকার শুনতে পেলাম। আমরা নিচে গিয়ে দেখি পদ্মনাভ শাস্ত্রী আর নরেন্দ্র সিং এর মধ্যে এক ভয়ানক লড়াই চলছে। শাস্ত্রী মশাই মন্ত্র পড়ছেন আর নরেন্দ্র সিং তার উপর নানা রকম অভিশাপ ছুটছে। হঠাৎ নরেন্দ্র সিং শাস্ত্রী মশাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু পদ্মনাভ শাস্ত্রী তার গলায় থাকা একটা তাবিজ নরেন্দ্র সিং এর বুকে চেপে ধরলেন। সাথে সাথে নরেন্দ্র সিং চিৎকার করে পিছনে সরে গেল। তার শরীর থেকে ধোঁয়া বেরুতে লাগল। এ কি? নরেন্দ্র সিং কাঁপতে কাঁপতে বলল। পদ্মনাভ শাস্ত্রী বললেন, এটা একটা পবিত্র তাবিজ। এটা অশুভ আত্মাদের শরীর জ্বালিয়ে দেয়। নরেন্দ্র সিং আরও দুর্বল হয়ে পড়ল। তার শক্তি কমে যাচ্ছিল। এই সুযোগে আমি রাহুলকে বললাম, তুমি অভিষেককে ছাড়াও। আমি শাস্ত্রী মশাইকে সাহায্য করি। রাহুল উপরে গিয়ে অভিষেককে ছাড়াল। আর আমি পদ্মনাভ শাস্ত্রীর সাথে মন্ত্র পড়তে লাগলাম। যদিও আমি সব মন্ত্র জানি না, কিন্তু যেটুকু জানি সেটুকুই পড়লাম। আমাদের সম্মিলিত মন্ত্রে নরেন্দ্র সিং আরও দুর্বল হয়ে পড়ল। সে মেঝেতে পড়ে গিয়ে কাঁপতে লাগল। পদ্মনাভ শাস্ত্রী তার থলে থেকে একটা পবিত্র জল বের করলেন। সেই জল নরেন্দ্র সিং এর উপর ছিটিয়ে দিলেন। নরেন্দ্র সিং চিৎকার করে বলল, আমাকে মেরো না। আমি চলে যাচ্ছি। না, তুই আর কোথাও যেতে পারবি না। তোর অশুভ কীর্তির আজই অবসান হবে। পদ্মনাভ শাস্ত্রী একটা শেষ মন্ত্র পড়লেন। সেই মন্ত্রে নরেন্দ্র সিং এর শরীর জ্বলতে শুরু করল। সে চিৎকার করতে করতে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। তার সাথে সাথে বাড়িটার ভুতুড়ে পরিবেশও দূর হয়ে গেল। দেওয়ালগুলো আবার স্বাভাবিক হল। বাতাসে সেই দুর্গন্ধ থাকল না। আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অভিষেক নিচে এসে আমাকে জড়িয়ে ধরল। মা, তুমি আমাকে বাঁচিয়েছ। রাহুলও অভিষেকের কাছে এসে তার কপালে হাত রাখল। বেটা, আমি তোকে ভুল বুঝেছিলাম। তুই আমার ছেলে, তোকে ক্ষমা করো। অভিষেক কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমিও ভুল করেছিলাম। আমার মাথায় খারাপ চিন্তা এসেছিল। আমি দুজনকেই জড়িয়ে ধরলাম। এখন আমাদের পরিবার আবার একসাথে। পদ্মনাভ শাস্ত্রী বললেন, নরেন্দ্র সিং চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে। সে আর কখনো ফিরে আসতে পারবে না। আমরা সেই ভুতুড়ে বাড়ি থেকে বের হয়ে এলাম। পুরো ঘটনাটা একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। বাড়িতে ফিরে রিয়া অভিষেককে দেখে খুশিতে চিৎকার করল। দাদা, তুমি ফিরে এসেছ? অভিষেক রিয়াকে কোলে তুলে বলল, হ্যাঁ, আমি ফিরে এসেছি। আর কখনো যাব না। সেই রাতে আমরা সবাই একসাথে বসে খাবার খেলাম। অনেকদিন পর আমাদের পরিবারে শান্তি ফিরে এলো। কিন্তু অভিষেক একটা বিষয়ে অনেক পরিবর্তিত হয়েছিল। সে আর আগের মতো আমার কাছাকাছি থাকত না। মনে হতো সে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, অভিষেক, তুই কি এখনও আমার প্রতি সেই রকম অনুভব করিস? অভিষেক লজ্জা পেয়ে বলল, মা, আমি সেই ভুল থেকে শিক্ষা নিয়েছি। আমি এখন বুঝি যে তুমি আমার মা, আমার সবচেয়ে প্রিয় মানুষ। কিন্তু সেই ভালোবাসা শুধু মা-ছেলের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুই ঠিকই বলেছিস। আমরা একটা কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। কিন্তু সেই অভিজ্ঞতা আমাদের আরও শক্তিশালী করেছে। এরপর কয়েক মাস কেটে গেল। গ্রামে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। নরেন্দ্র সিং চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। যারা নিখোঁজ হয়েছিল তারা সবাই সুস্থ হয়ে উঠেছে। অভিষেক আবার কলেজে ভর্তি হল। এবার সে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগল।
তার লক্ষ্য হল ইঞ্জিনিয়ার হওয়া। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি একটা মেয়েকে পছন্দ করি। আমি খুশি হয়ে বললাম, সত্যি? কে সে? তার নাম অনিতা। আমার ক্লাসমেট। খুব ভালো মেয়ে। আমি তার গালে হাত বুলিয়ে বললাম, খুব ভালো। তুই সুখী হও, এটাই আমার চাওয়া। রাহুলও খুশি হল। সে বলল, বেটা, তুই যদি মেয়েটাকে সত্যিই ভালোবাসিস তাহলে তাকে একদিন বাড়িতে নিয়ে আয়। এভাবে আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে উঠল। নরেন্দ্র সিং এর সেই ভয়ানক অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ করেছে। কিন্তু এই পুরো ঘটনার মধ্যে একটা রহস্য রয়ে গেল। পদ্মনাভ শাস্ত্রী একদিন আমাকে বলেছিলেন, প্রিয়া, এই পুরো ঘটনাটা শুধু নরেন্দ্র সিং এর কীর্তি নয়, এর পিছনে আরও কিছু রহস্য আছে। কী রহস্য মশাই? নরেন্দ্র সিং এর মতো অশুভ আত্মা সাধারণত নিজে থেকে এত শক্তিশালী হতে পারে না। তার পিছনে কোনো বড় অন্ধকার শক্তি কাজ করেছে। আমি ভয় পেয়ে বললাম, মানে? আরও কোনো বিপদ আছে? না না, এখন আর কোনো বিপদ নেই। কিন্তু এই গ্রামে আরও কিছু পুরানো রহস্য লুকিয়ে আছে। হয়তো কোনো দিন সেগুলো উন্মোচিত হবে। শাস্ত্রী মশাইয়ের কথা শুনে আমার মনে একটা অদ্ভুত কৌতূহল জাগল। এই গ্রামে আর কি কি রহস্য লুকিয়ে আছে? কিন্তু সেই রহস্যের খোঁজ করার মতো সাহস আমার ছিল না। আমি শুধু চাইছিলাম আমার পরিবারের সাথে শান্তিতে থাকতে। তবে মাঝে মাঝে রাতে আমার মনে হতো যেন আমাদের বাড়ির চারপাশে কিছু অদৃশ্য উপস্থিতি আছে। কিন্তু সেগুলো ক্ষতিকর নয়, বরং রক্ষাকারী। হয়তো সেগুলো আমাদের পূর্বপুরুষদের আত্মা, যারা আমাদের রক্ষা করার জন্য আমাদের চারপাশে রয়েছে। এই চিন্তা আমাকে শান্তি দিত। আমি বুঝতে পারতাম যে আমরা একা নই। আমাদের চারপাশে সবসময় কোনো না কোনো ভালো শক্তি আমাদের রক্ষা করছে। অভিষেকের সাথে অনিতার সম্পর্ক দিন দিন গভীর হতে লাগল। একদিন অনিতা আমাদের বাড়িতে এলো। খুব সুন্দর, ভদ্র মেয়ে। আমি তাকে দেখেই পছন্দ করে ফেললাম। অভিষেক তার হাত ধরে আমার কাছে নিয়ে এসে বলল, মা, এই অনিতা। আর অনিতা, এই আমার মা। অনিতা আমাকে প্রণাম করল। আমি তার মাথায় আশীর্বাদের হাত রাখলাম। সেদিন সন্ধ্যায় আমরা সবাই একসাথে বসে গল্প করছিলাম। অনিতা বলল, আন্টি, অভিষেক আমাকে বলেছে আপনাদের এখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। আমি একটু চুপ করে রইলাম। তারপর বললাম, হ্যাঁ বেটা, কিন্তু সেসব এখন আর নেই। আমাদের জীবন এখন শান্তিতে কাটছে। অনিতা বুঝতে পারল আমি বিস্তারিত বলতে চাই না। সে বিশ্বাসটা আর টানল না। রাতে খাওয়ার সময় রাহুল অনিতাকে বলল, মেয়ে, তুমি আমাদের পরিবারের মতো হয়ে গেছো। যখনই ইচ্ছা চলে আসবে। অনিতা হেসে বলল, ধন্যবাদ কাকা। আমার খুব ভালো লাগছে এখানে। সেই রাতে অনিতা আমাদের বাড়িতেই থেকে গেল। আমি তার জন্য রিয়ার রুমে বিছানার ব্যবস্থা করলাম। কিন্তু রাত 2টোর দিকে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি ঘুমের মধ্যে শুনতে পেলাম কেউ যেন আমার নাম ডাকছে, প্রিয়া, প্রিয়া। আমি চোখ খুলে দেখি রুমে কেউ নেই। রাহুল গভীর ঘুমে। আমি ভাবলাম হয়তো স্বপ্ন দেখেছি। কিন্তু আবার সেই আওয়াজ এলো। এবার আরও স্পষ্ট, প্রিয়া, তুমি কি আমাকে ভুলে গেছ? আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। এই আওয়াজটা আমি চিনি। কিন্তু এটা হতে পারে না। আমি বিছানা থেকে উঠে জানালার কাছে গেলাম। বাইরে তাকিয়ে দেখি উঠোনে একটা মানুষের ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়া আমার দিকে হাত নেড়ে ইশারা করল। আমি ভয় পেয়ে পিছনে সরে এলাম। কিন্তু কৌতূহল সামলানো গেল না। আমি আস্তে আস্তে নিচে নেমে দরজার কাছে গেলাম। কে আছো বাইরে? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। বাইরে থেকে একটা পরিচিত গলার আওয়াজ এলো, প্রিয়া, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার প্রথম প্রেম, অরুণ। আমার মাথায় যেন বজ্রপাত হলো। অরুণ? সে তো 20 বছর আগে মারা গেছে। কলেজে পড়ার সময় আমাদের প্রেম হয়েছিল। কিন্তু একটা দুর্ঘটনায় সে মারা যায়। তারপর আমি রাহুলকে বিয়ে করি। তুমি তুমি অরুণ? কিন্তু তুমি তো... হ্যাঁ, আমি মারা গেছি। কিন্তু আমি তোমার জন্য ফিরে এসেছি। আমি জানতে পেরেছি তুমি বিপদে ছিলে। নরেন্দ্র সিং তোমাদের কষ্ট দিয়েছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, কিন্তু এটা কিভাবে সম্ভব? প্রেম মৃত্যুর চেয়েও শক্তিশালী, প্রিয়া। আমি তোমাকে ভালোবেসেছিলাম। সেই ভালোবাসা আমাকে মৃত্যুর পরেও তোমার কাছে টেনে এনেছে। আমার চোখে জল এসে গেল। অরুণের কথা মনে পড়ে গেল। আমরা কত স্বপ্ন দেখেছিলাম একসাথে।
কিন্তু ভাগ্য আমাদের আলাদা করে দিয়েছে। তুমি এখন কোথায়? আমি জিজ্ঞেস করলাম। আমি একটা অন্য জগতে আছি, কিন্তু মাঝে মাঝে তোমাদের জগতে আসতে পারি, বিশেষ করে যখন তোমার খুব প্রয়োজন হয়। তুমি কি নরেন্দ্র সিং এর সময় আমাদের সাহায্য করেছিলে? হ্যাঁ, আমি পদ্মনাভ শাস্ত্রীর মন্ত্রে শক্তি দিয়েছিলাম। আমি তোমাদের রক্ষা করার চেষ্টা করেছি। আমি অবাক হয়ে বললাম, তুমি এত কিছু করেছো আমাদের জন্য? তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি প্রিয়া, এমনকি মৃত্যুর পরেও। হঠাৎ পিছন থেকে রাহুলের গলার আওয়াজ এলো। প্রিয়া, তুমি কার সাথে কথা বলছো? আমি চমকে পিছনে তাকালাম। রাহুল সিঁড়ি থেকে নেমে এসেছে। আমি আবার বাইরের দিকে তাকালাম, কিন্তু সেখানে আর কেউ নেই। অরুণের ছায়াও নেই। রাহুল আমার কাছে এসে বলল, কি হয়েছে? তুমি এত রাতে এখানে কি করছো? আমি কিছু বলতে পারলাম না। রাহুলকে কিভাবে বলবো যে আমার প্রথম প্রেমিক, যে 20 বছর আগে মারা গেছে, সে আমার সাথে কথা বলছিল? কিছু না, মনে হলো কেউ ডাকছে। হয়তো স্বপ্ন দেখেছি, আমি বললাম। রাহুল আমার কপালে হাত দিয়ে বলল, তোমার জ্বর আছে নাকি? চলো ঘুমিয়ে পড়ো। কিন্তু সেই রাতে আমার আর ঘুম এলো না। অরুণের সেই কথাগুলো বারবার মনে পড়ছিল। পরের দিন সকালে আমি পদ্মনাভ শাস্ত্রীর কাছে গেলাম। তাকে সব ঘটনা বললাম। শাস্ত্রী মশাই শুনে বললেন, প্রিয়া, এটা অস্বাভাবিক কিছু নয়। যারা তীব্র ভালোবাসা নিয়ে মারা যায়, তারা মাঝে মাঝে ফিরে আসে প্রিয়জনদের রক্ষা করতে। কিন্তু এটা কি ঠিক? আমি তো এখন বিবাহিত। তুমি চিন্তা করো না। অরুণ তোমার কোনো ক্ষতি করবে না। সে শুধু তোমাকে রক্ষা করতে চায়। তার আত্মা শুদ্ধ। তাহলে আমি কি করব? তুমি তোমার স্বাভাবিক জীবন চালিয়ে যাও। অরুণ যখন প্রয়োজন মনে করবে তখন তোমার সাহায্যে এগিয়ে আসবে। কিন্তু তুমি তার উপর নির্ভরশীল হয়ে পড়ো না। আমি শাস্ত্রী মশাইয়ের কথা মনে রাখলাম। আর সত্যি অরুণ আর কখনো আমার সামনে হাজির হলো না। কিন্তু আমি অনুভব করতে পারতাম যে সে কোথাও আছে, আমাদের রক্ষা করছে। কয়েক মাস পরে অভিষেক আর অনিতার বিয়ে হলো। খুব সুন্দর একটা বিয়ে। পুরো গ্রাম আমন্ত্রিত। বিয়ের দিন আমি খুব আনন্দিত ছিলাম। আমার ছেলে সুখী হয়েছে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। কিন্তু বিয়ের সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। যখন অভিষেক আর অনিতা 7 পাকে ঘুরছিল, তখন আমি দেখতে পেলাম অরুণের ছায়া দূরে দাঁড়িয়ে হাসছে। আমি বুঝতে পারলাম সেও আমাদের খুশিতে খুশি। সে চায় আমি সুখী থাকি। বিয়ের পর অনিতা আমাদের বাড়িতেই থাকতে লাগলো। সে খুব ভালো বৌমা। আমার সাথে খুব ভালো ব্যবহার করে। একদিন সে আমাকে বলল, মা, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলো বেটা। অভিষেক আমাকে বলেছে যে তার মনে একসময় আপনার প্রতি কিছু ভুল চিন্তা এসেছিল। এটা কি সত্যি? আমি একটু চুপ করে রইলাম। তারপর বললাম, হ্যাঁ বেটা, কিন্তু সেটা শুধু একটা বয়সের দোষ ছিল। অভিষেক খারাপ ছেলে নয়। সে শুধু কিছুটা বিভ্রান্ত ছিল। অনিতা আমার হাত ধরে বলল, মা, আমি অভিষেককে খুব ভালোবাসি। আর আমি জানি সে এখন একজন ভালো মানুষ। তার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি তাকে আশীর্বাদ করলাম। তুমি খুব ভালো মেয়ে অনিতা। তোমার মতো বউ পেয়ে অভিষেক ধন্য। এভাবে আরও বছর 2 কেটে গেল। আমাদের জীবনে শান্তি আর সুখ। অনিতা গর্ভবতী হল। আমরা সবাই খুব খুশি। আমি দাদি হতে চলেছি। গর্ভাবস্থায় অনিতার খুব যত্ন নিতাম। সে আমাকে মা বলে ডাকত। আমিও তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম। এক রাতে অনিতার প্রসব ব্যথা শুরু হলো। আমরা তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলাম। প্রসবের সময় কিছু জটিলতা হলো। ডাক্তার বললেন অবস্থা গুরুতর। আমি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করছিলাম। হঠাৎ আমি অনুভব করলাম অরুণের উপস্থিতি। আমি চারদিকে তাকালাম। দেখি সে দূরে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে হাত নেড়ে আশ্বাস দিল। কিছুক্ষণ পরেই ডাক্তার বেরিয়ে এসে বললেন, অভিনন্দন। মা আর বাচ্চা দুজনেই ভালো আছে। একটা ছেলে হয়েছে। আমরা সবাই আনন্দে কেঁদে ফেললাম। অভিষেক দৌড়ে ভেতরে গেল অনিতাকে দেখতে। আমি আবার বাইরে তাকালাম। অরুণ তখনও সেখানে দাঁড়িয়ে হাসছে। তারপর সে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। আমি বুঝতে পারলাম সে আমাদের এই খুশির মুহূর্তে সাহায্য করেছে। বাচ্চার নাম রাখা হলো আর্জুন। খুব সুন্দর বাচ্চা। তার চোখ দুটো বড় বড়, ঠিক অভিষেকের মতো।
আর্জুন যখন হামাগুড়ি দিতে শিখল তখন একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। সে একা বসার ঘরে খেলছিল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ আর্জুন হাসতে শুরু করল। সে কারো দিকে তাকিয়ে হাত নাড়ছিল। আমি দেখতে গেলাম কিন্তু সেখানে কেউ নেই। কিন্তু আর্জুন এখনো হাসছে এবং হাত নাড়ছে। অনিতা বলল, মা, বাচ্চারা তো অনেক সময় অদৃশ্য বন্ধুদের সাথে খেলে। কিন্তু আমার মনে হলো আর্জুন হয়তো অরুণকে দেখতে পাচ্ছে। শিশুরা অনেক সময় এমন জিনিস দেখতে পায় যা বড়রা পায় না। এই ঘটনার পর আমি আরও নিশ্চিত হলাম যে অরুণ সত্যিই আমাদের পরিবারের রক্ষাকর্তা হয়ে আছে। আর্জুন যখন 2 বছর বয়স তখন সে কথা বলতে শিখল। একদিন সে আমাকে বলল, দাদি, ওই কাকাকে? আমি অবাক হয়ে বললাম, কোন কাকা বাবা? সে আমাদের পুরানো ফ্যামিলি অ্যালবামের একটা ছবির দিকে আঙ্গুল দিয়ে দেখালো। সেখানে অরুণের একটা ছবি ছিল। আমি সেটা রেখেছিলাম স্মৃতি হিসেবে। ওই কাকা প্রায় আমার সাথে খেলে, আর্জুন বলল। আমার গা শিউরে উঠল। আর্জুন সত্যিই অরুণকে দেখতে পায়। আমি তাকে কোলে নিয়ে বললাম, বাবা, ওই কাকা ভালো না খারাপ? খুব ভালো কাকা। উনি আমাকে রক্ষা করেন। আমার চোখে জল এসে গেল। অরুণ শুধু আমাকে নয়, আমার নাতিকেও রক্ষা করছে। এভাবে আরও কয়েক বছর কেটে গেল। আমাদের পরিবারে পূর্ণ সুখ আর শান্তি। রিয়া বড় হয়ে একটা ভালো চাকরি পেল। সেও বিয়ে করল এক ভালো ছেলেকে। আমি দেখলাম আমার সবগুলো সন্তান সুখী। এর চেয়ে বর পাওয়া আর কি হতে পারে? কিন্তু আমার বয়স বাড়ছিল। শরীরেও নানা অসুখ বিসুখ। একদিন ডাক্তার বললেন আমার হার্টের সমস্যা। বেশি চিন্তা করা যাবে না। অভিষেক আর অনিতা আমার খুব যত্ন নিতে লাগলো। রিয়াও প্রায় আসত। এক রাতে আমার খুব খারাপ লাগছিল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি বুঝতে পারলাম হয়তো আমার সময় এসে গেছে। রাহুল তখন ঘুমিয়ে। আমি তাকে ডাকলাম না। শুধু অরুণের কথা ভাবতে লাগলাম। অরুণ, আমি জানি তুমি আছো। আমার সাথে থাকো। তখনই আমি দেখতে পেলাম অরুণ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে হাসছে। প্রিয়া, তুমি ভয় পেও না। আমি তোমার সাথে আছি। আমি মনে মনে বললাম, অরুণ, আমার পরিবারের যত্ন নিও। বিশেষ করে আর্জুনের। অবশ্যই। তুমি চিন্তা করো না। আমি সবসময় তাদের রক্ষা করব। আমি শান্তি অনুভব করলাম। জানতে পারলাম যে মৃত্যুর পরেও আমার পরিবার সুরক্ষিত থাকবে। ধীরে ধীরে আমার চোখ বন্ধ হয়ে এলো। আমি অরুণের হাত ধরে অন্য জগতের দিকে যাত্রা শুরু করলাম। সকালে রাহুল আমাকে ডাকলো কিন্তু আমি আর সাড়া দিলাম না। আমি চলে গেছি। আমার মৃত্যুতে সবাই খুব কষ্ট পেল। কিন্তু আমি জানি আমি আসলে চলে যাইনি। আমি শুধু অন্য একটা রূপে আছি। এখন আমি অরুণের সাথে আমার পরিবারকে রক্ষা করি। আমরা দুজন মিলে আমার প্রিয়জনদের সুখ শান্তি রক্ষা করি। আর্জুন এখনো আমাদের দেখতে পায়। মাঝে মাঝে সে বলে, দাদি আর কাকা এসেছে। এভাবেই আমাদের পারিবারিক ভালোবাসার গল্প শেষ হয় না। মৃত্যুর পরেও সেই ভালোবাসা অব্যাহত থাকে অন্য রূপে। এই গল্পটি আমি বলেছি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাগুলো তুলে ধরার জন্য। যেখানে রহস্য আছে, রোমাঞ্চ আছে, আছে পারিবারিক ভালোবাসার মহিমা। আমি দেখিয়েছি কিভাবে কিছু ভুল বোঝাবুঝি একটা পরিবারকে ভাঙতে পারে, আবার কিভাবে সত্যিকারের ভালোবাসা সেই পরিবারকে আবার জোড়া লাগাতে পারে। নরেন্দ্র সিং এর মতো অশুভ শক্তি আমাদের জীবনে বাধা হয়ে আসতে পারে, কিন্তু যদি আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা আর বিশ্বাস থাকে তাহলে কোনো অন্ধকার শক্তি আমাদের পরাজিত করতে পারে না। অভিষেকের মধ্যে যে ভুল চিন্তাভাবনা এসেছিল সেটা তার বয়সের একটা স্বাভাবিক দোষ, কিন্তু সে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করেছে। এটাই হচ্ছে একজন সত্যিকারের ভালো মানুষের পরিচয়। আর অরুণের মতো ভালোবাসা যা মৃত্যুর পরেও অটুট থাকে, সেটা আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না। আমার এই জীবনের গল্প থেকে সবাই শিক্ষা নিতে পারেন যে পরিবার হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সম্পদকে রক্ষা করার জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আর যে কোনো সমস্যা আসুক, যে কোনো রহস্য বা বিপদ আসুক, যদি আমরা একসাথে থাকি তাহলে সব কিছুর সমাধান হয়ে যায়। এই গল্পের মাধ্যমে আমি আপনাদের বোঝাতে চেয়েছি যে জীবনে রহস্য থাকবেই, কিন্তু সেই রহস্যের মুখোমুখি হওয়ার সাহস আর পরিবারের প্রতি ভালোবাসা থাকলে আমরা যে কোনো কিছু জয় করতে পারি। আমার জীবনে অনেক উথালপাতাল এসেছে, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসাই জিতেছে। আর এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা।
কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। মৃত্যুর পর আমি যে অভিজ্ঞতা লাভ করেছি সেটাও আপনাদের জানানো দরকার। আমি যখন মারা গেলাম তখন আমি নিজেকে একটা আলোকময় জগতে পেলাম। সেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, শুধু শান্তি আর আনন্দ। অরুণ আমাকে স্বাগত জানালো। প্রিয়া, তুমি এসেছো। আমি কত বছর ধরে তোমার অপেক্ষা করেছি। আমি তার হাত ধরে বললাম, অরুণ, এত বছর তুমি কোথায় ছিলে? আমি ছিলাম তোমার পরিবারের সাথে, তোমাদের রক্ষা করার চেষ্টা করেছি। আর এই জগতেও আসতাম মাঝে মাঝে। এই জগৎটা অদ্ভুত সুন্দর। এখানে পৃথিবীর মতো সময়ের ধারণা নেই। আমি যখন ইচ্ছা তখন পৃথিবীতে আমার পরিবারের কাছে যেতে পারি। আমি দেখতে পেলাম আমার মৃত্যুর পর রাহুল কত কষ্ট পেয়েছে। সে প্রতিদিন আমার ছবির সামনে বসে কাঁদত। একদিন আমি তার স্বপ্নে গেলাম। রাহুল, তুমি কাঁদো না, আমি ভালো আছি। রাহুল স্বপনে আমার হাত ধরে বলল, প্রিয়া, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকব? তুমি সবল থাকো, অভিষেক আর অনিতার পাশে থাকো, আরজনের দেখভাল করো। আমি সব সময় তোমাদের সাথে আছি। সেই স্বপনের পর রাহুল একটু শক্তি পেল। সে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করল। অভিষেক আমার মৃত্যুতে খুব ভেঙে পড়েছিল। সে নিজেকে দোষারোপ করত, ভাবত যে তার সেই ছোটবেলার ভুলের জন্যই আমার মৃত্যু হয়েছে। আমি তার কাছেও গেলাম। একদিন রাতে যখন সে একা বসে কাঁদছিল, আমি তার পাশে বসলাম। অভিষেক, তুই কাঁদিস কেন? অভিষেক চমকে উঠল। মা, তুমি? হ্যাঁ বেটা, আমি। তুই নিজেকে দোষ দিস না, তোর কোনো দোষ নেই। কিন্তু মা, আমি তোমাকে কত কষ্ট দিয়েছি। সেসব পুরানো কথা। তুই এখন একটা ভালো বাবা, ভালো স্বামী, এটাই আমার পাওয়া। আমি তার কপালে চুমু দিয়ে বললাম, তুই আরজনের ভালো বাবা হয়ে ওঠ, তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোল। অভিষেক সেই রাতের পর অনেক শান্তি পেল। সে আর নিজেকে দোষ দিত না। অনিতা আমার মৃত্যুর পর খুব একা বোধ করত। তার নিজের মা মারা গিয়েছিল ছোটবেলায়। আমি ছিলাম তার মায়ের মতো। আমি তার কাছেও গেলাম। সে রান্নাঘরে একা কাজ করছিল আর কাঁদছিল। অনিতা বেটা, তুই কাঁদিস কেন? অনিতা পিছনে তাকালো। আমাকে দেখে তার চোখ বড় হয়ে গেল। মা, আপনি সত্যি এসেছেন? হ্যাঁ বেটা, তুই কষ্ট পেজো না, আমি সব সময় তোমার সাথে আছি। অনিতা কাঁদতে কাঁদতে বলল, মা, আপনাকে ছাড়া আমার খুব কষ্ট হচ্ছে। আমি জানি বেটা, কিন্তু তুই যেভাবে এই পরিবারের দেখভাল করিস সেটা দেখে আমার খুব গর্ব হয়। তুই আমার চেয়েও ভালো বৌমা। আমি তার হাত ধরে বললাম, তুই আরজনকে আমার কথা বলিস, বলিস যে তার দাদি তাকে খুব ভালোবাসে। অনিতা মাথা নাড়ল। আমি বলবো মা। রিয়ার সাথেও আমার দেখা হলো। সে আমার মৃত্যুর পর খুব পরিবর্তিত হয়ে গিয়েছিল। আগে সে খুব হাসি খুশি থাকত, কিন্তু আমার মৃত্যুর পর সে চুপচাপ হয়ে গেল। আমি তার স্বপ্নে গিয়ে বললাম, রিয়া, তুই আগের মতো হাসি খুশি থাক। আমি দেখতে পাচ্ছি তুই কত দুঃখী হয়েছিস। রিয়া কাঁদতে কাঁদতে বলল, মা, আপনি চলে গেলেন, এখন কার কাছে আমার মনের কথা বলবো? তুই অনিতার কাছে বলিস, ও তোর বৌদি হলেও বোনের মতো। আর যখনই খুব কষ্ট হবে তখন আমাকে মনে মনে ডাকিস, আমি শুনতে পাবো। আরজন আমাকে সবচেয়ে বেশি দেখতে পেত। শিশুরা আত্মাদের দেখার ক্ষমতা রাখে। আমি প্রায়ই তার সাথে খেলতাম। সে আমার কাছে দৌড়ে আসতো, দাদি এসেছে। অনিতা প্রথমে ভাবত আরজন কল্পনা করছে, কিন্তু একদিন আরজন বলল, মা, দাদি বলেছে তুমি আর কাঁদো না, দাদি তোমাকে দেখছে। অনিতা তখন বুঝতে পারল আমি সত্যিই আরজনের সাথে কথা বলি। এভাবে আমি আমার পরিবারের সবার সাথে যোগাযোগ রাখতে লাগলাম। তাদের কষ্টের সময় পাশে থাকতাম। কিন্তু আমার এই নতুন জগতে আরও অনেক আত্মা আছে। তাদের মধ্যে আমি অনেক আকর্ষণীয় মানুষের সাথে পরিচিত হলাম। একজনের নাম কমলা দিদি। উনি আমার বয়সী। উনিও তার পরিবারের জন্য চিন্তা করতেন। প্রিয়া, আমার ছেলেমেয়েরা এখনো আমার জন্য কাঁদে। আমি কি করব? দিদি, আপনিও আমার মতো তাদের স্বপ্নে যান, তাদের সান্ত্বনা দিন। আমি কমলা দিদিকে শেখালাম কিভাবে পৃথিবীতে যেতে হয়। উনিও তার পরিবারকে সাহায্য করতে শুরু করলেন। এই জগতে আরেকজন আছেন যার নাম মতিলাল কাকা। উনি একজন ডাক্তার ছিলেন। উনি বললেন, প্রিয়া, আমি এখনো পৃথিবীতে অসুস্থ মানুষদের সাহায্য করি।
তুমি কি জানো এটা কিভাবে করতে হয়? না কাকা, আমি তো জানি না। মতিলাল কাকা আমাকে শেখালেন কিভাবে আধ্যাত্মিক শক্তি দিয়ে মানুষের রোগ নিরাময় করা যায়। আমি এই নতুন ক্ষমতা শিখে আমার পরিবারের কাজে লাগাতে শুরু করলাম। একদিন রাহুলের খুব জ্বর হয়েছিল। ডাক্তারের ওষুধেও ভালো হচ্ছিল না। আমি তার পাশে বসে আমার হাত তার মাথায় রাখলাম। আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করে তার জ্বর কমিয়ে দিলাম। পরের দিন সকালে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। অভিষেকের যখন চাকরিতে সমস্যা হয়েছিল, আমি তার অফিসে গিয়ে তার বসের মনে ভালো চিন্তা ঢুকিয়ে দিলাম। ফলে অভিষেকের প্রমোশন হয়ে গেল। অনিতার যখন দ্বিতীয় সন্তানের জন্য সমস্যা হচ্ছিল, আমি ডাক্তারদের মনে সঠিক চিকিৎসার পদ্ধতি ঢুকিয়ে দিলাম। ফলে তার একটা সুন্দর মেয়ে হলো। রিয়ার বিয়েতেও আমি সাহায্য করেছিলাম। তার জন্য একটা ভালো ছেলে খুঁজে দিয়েছিলাম। আর আর্জনের পড়াশোনায় আমি সবসময় সাহায্য করতাম। সে কঠিন অঙ্ক পারত না। আমি তার মনে সঠিক উত্তর পৌঁছে দিতাম। এভাবে আমি আমার পরিবারের একজন অদৃশ্য অভিভাবক হয়ে উঠলাম। কিন্তু এই জগতের আরও অনেক রহস্য আছে। আমি জানতে পারলাম যে এই জগতে বিভিন্ন স্তর আছে। কিছু আত্মা নিচের স্তরে থাকে, কিছু উপরের স্তরে। যারা পৃথিবীতে ভালো কাজ করেছে তারা উপরের স্তরে যায়। যারা খারাপ কাজ করেছে তারা নিচের স্তরে যায়। আমি মাঝামাঝি একটা স্তরে ছিলাম। কিন্তু যতই আমি আমার পরিবারের সেবা করতাম ততই উপরের দিকে উঠতে লাগলাম। একদিন আমি এমন একটা স্তরে পৌঁছালাম যেখানে অনেক মহান আত্মা আছেন। তাদের মধ্যে একজন আমার কাছে এলেন। তুমি প্রিয়া? আমি শুনেছি তুমি তোমার পরিবারের অনেক সেবা করো। জি হ্যাঁ, আমার পরিবারই আমার সব। খুব ভালো। কিন্তু তুমি কি জানো তুমি শুধু তোমার পরিবারের নয়, অন্য মানুষেরও সাহায্য করতে পারো? আমি অবাক হয়ে বললাম, কিভাবে? তুমি এখন যে ক্ষমতা অর্জন করেছো সেটা দিয়ে পৃথিবীর যে কোনো মানুষের সাহায্য করতে পারো, বিশেষ করে যারা কষ্টে আছে। আমি বুঝতে পারলাম আমার দায়িত্ব শুধু আমার পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমি শুরু করলাম অন্য মানুষের সাহায্য করা। যারা অসুস্থ, যারা দুঃখে, যারা বিপদে, তাদের পাশে দাঁড়ানো। একদিন আমি দেখলাম আমাদের গ্রামের একটা ছোট মেয়ে খুব অসুস্থ। তার পরিবারের পয়সা নেই চিকিৎসার জন্য। আমি সেই মেয়ের কাছে গিয়ে তাকে সুস্থ করে দিলাম। আরেকদিন দেখি একটা পরিবার খেতে পাচ্ছে না। আমি তাদের জন্য কাজের ব্যবস্থা করে দিলাম। এভাবে আমি ব্যাপকভাবে মানুষের সেবা শুরু করলাম। কিন্তু এই কাজ করতে গিয়ে আমি এক ভয়ানক সত্যের মুখোমুখি হলাম। পৃথিবীতে এখনো অনেক নরেন্দ্র সিং এর মতো অশুভ আত্মা রয়েছে। একদিন আমি দেখলাম আমাদের পাশের জেলায় একটা গ্রামে অদ্ভুত ঘটনা ঘটছে। সেখানে মানুষ রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ছে। আমি সেখানে গিয়ে দেখি একটা প্রাচীন মন্দিরে এক অশুভ আত্মা বাস করে। সে গ্রামের মানুষদের উপর অভিশাপ দিচ্ছে। আমি সেই আত্মার সাথে লড়াই করে তাকে পরাজিত করলাম। গ্রামের মানুষ সুস্থ হয়ে উঠল। এই ঘটনার পর আমি বুঝতে পারলাম আমার একটা বিশেষ দায়িত্ব আছে। আমাকে এই ধরনের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। অরুণ আমাকে বলল, প্রিয়া, তুমি এখন একজন রক্ষক আত্মা হয়ে উঠেছ। তোমার কাজ হচ্ছে নিরীহ মানুষদের রক্ষা করা। আমি এই নতুন দায়িত্ব গ্রহণ করলাম। এরপর আমার কাহিনী আরও জটিল হয়ে উঠল। আমি বিভিন্ন জায়গায় গিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে লাগলাম। একবার ঢাকা শহরে একটা পুরানো বিল্ডিংয়ে ভূতের উপদ্রব ছিল। আমি সেখানে গিয়ে সেই ভূতকে পরাজিত করলাম। আরেকবার চট্টগ্রামে একটা জাহাজে অশুভ আত্মার বাস ছিল। সেই জাহাজে যারা কাজ করত তারা একে একে অসুস্থ হয়ে যাচ্ছিল। আমি সেই আত্মাকে তাড়িয়ে দিলাম। এভাবে আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে মানুষের সেবা করতে লাগলাম। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ এলো যখন আমি জানতে পারলাম যে নরেন্দ্র সিং এর মতো আরও অনেক জমিদার আত্মা বিভিন্ন জায়গা রয়েছে। তারা একসাথে মিলে একটা অশুভ জোট তৈরি করেছে। তাদের পরিকল্পনা হচ্ছে পুরো বাংলাদেশে অন্ধকার ছড়িয়ে দেওয়া। আমি এই খবর পেয়ে খুব চিন্তিত হলাম। একা তাদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। আমি অরুণকে বললাম, আমি একা কিভাবে এত বড় অশুভ শক্তির বিরুদ্ধে লড়ব? অরুণ বলল, তুমি একা নও, আমিও তোমার সাথে আছি। আর এই জগতে আরও অনেক ভালো আত্মা আছে যারা তোমার সাহায্য করবে। সত্যিই আমার চারপাশে অনেক ভালো আত্মা জমা হলো। তারা সবাই আমার মতো পৃথিবীতে ভালো কাজ করতে চায়। আমরা একসাথে মিলে একটা ভালো আত্মাদের জোট তৈরি করলাম। আমাদের লক্ষ্য ছিল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করা। আমাদের প্রথম বড় যুদ্ধ হলো সিলেট অঞ্চলে। সেখানে 3 জন জমিদার আত্মা মিলে একটা ভয়ানক অভিশাপ সৃষ্টি করেছিল।
পুরো অঞ্চলের মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। আমরা 10 জন ভালো আত্মা মিলে সেখানে গেলাম। এক ভয়ানক যুদ্ধ হলো। আমরা আমাদের সম্মিলিত শক্তি দিয়ে সেই 3 অশুভ আত্মাকে পরাজিত করলাম। এই বিজয়ের পর আমাদের শক্তি আরও বৃদ্ধি পেল। আরও অনেক ভালো আত্মা আমাদের দলে যোগ দিল। কিন্তু অশুভ শক্তিও বসেছিল না। তারা আরও অনেক অশুভ আত্মাকে একত্রিত করল। এভাবে শুরু হলো আত্মিক জগতের এক মহাযুদ্ধ। একদিকে আমাদের মতো ভালো আত্মারা, অন্যদিকে অশুভ আত্মাদের দল। এই যুদ্ধ চলতে লাগলো বছরের পর বছর। আমরা কখনো জিততাম, কখনো হারতাম। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে শুধু যুদ্ধ করে এই সমস্যার সমাধান হবে না। আমাদের অন্য পথ খুঁজতে হবে। আমি একদিন আমাদের জগতের সবচেয়ে জ্ঞানী আত্মার কাছে গেলাম। তার নাম বিদ্যাসাগর মহাশয়। মহাশয়, আমরা কিভাবে এই অশুভ শক্তিকে চিরতরে পরাজিত করতে পারি? বিদ্যাসাগর মহাশয় বললেন, প্রিয়া, অশুভ শক্তিকে পরাজিত করার একমাত্র উপায় হচ্ছে পৃথিবীতে ভালোবাসা আর শান্তি বৃদ্ধি করা। যত বেশি মানুষ ভালো কাজ করবে, তত কমে যাবে অশুভ শক্তির প্রভাব। আমি বুঝতে পারলাম আমাদের কৌশল পরিবর্তন করতে হবে। শুধু যুদ্ধ নয়, আমাদের মানুষের মনে ভালো চিন্তা ঢুকিয়ে দিতে হবে। আমি আমার দলকে নতুন পরিকল্পনা বললাম। আমরা বিভিন্ন মানুষের কাছে গিয়ে তাদের মনে দয়া, ভালোবাসা, সহানুভূতি জাগিয়ে দেব। এই নতুন কৌশল খুবই কার্যকর হলো। মানুষ যত বেশি ভালো কাজ করতে লাগলো, তত কমতে লাগলো অশুভ শক্তির প্রভাব। কয়েক বছরের মধ্যেই আমরা অশুভ আত্মাদের দলকে পরাজিত করতে সক্ষম হলাম। এই সাফল্যের পর আমাকে আত্মিক জগতের একটা বিশেষ পদ দেওয়া হলো। আমি হয়ে উঠলাম রক্ষক প্রধান। আমার দায়িত্ব হলো নতুন রক্ষক আত্মাদের প্রশিক্ষণ দেওয়া আর পৃথিবীতে শান্তি বজায় রাখা। কিন্তু এই সব কাজের মধ্যেও আমি আমার পরিবারের খোঁজখবর রাখতাম। আর্জন বড় হয়ে একজন ডাক্তার হলো। সে অনেক গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসা করে। আমি তার কাজে গর্বিত। অনিতার দ্বিতীয় সন্তান, আমার নাতনি অনন্যা, সে হলো একজন শিক্ষিকা। সে অনাথ শিশুদের পড়াশোনা শেখায়। অভিষেক একজন সফল ইঞ্জিনিয়ার হয়েছে। সে গ্রামে গ্রামে রাস্তাঘাট তৈরি করে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করছে। রিয়া একজন সামাজিক কর্মী হয়েছে। সে মহিলাদের স্বাবলম্বী করার জন্য কাজ করে। তার স্বামীও তার কাজে সাহায্য করে। রাহুল বৃদ্ধ বয়সে খুব শান্ত আর ধার্মিক হয়ে উঠেছে। সে প্রতিদিন আমার জন্য প্রার্থনা করে। আমি জানি সে আমার অপেক্ষায় আছে। এভাবে আমার পরিবারের সবাই ভালো কাজে নিয়োজিত। এটা দেখে আমার খুব আনন্দ হয়। কিন্তু আমার গল্পে আরও একটা চমক আছে। একদিন আমি জানতে পারলাম যে আমাদের গ্রামে একটা প্রাচীন রহস্য লুকিয়ে আছে। আমাদের গ্রামের নদীর তলায় একটা 1000 বছরের পুরানো মন্দির আছে। সেই মন্দিরে এক দেবী মূর্তি আছে যার অসীম শক্তি। কিন্তু সেই মূর্তি 1000 বছর ধরে পানির নিচে চাপা পড়ে আছে। যদি সেই মূর্তি উদ্ধার করা যায়, তাহলে পুরো অঞ্চলে অভূতপূর্ব কল্যাণ নেমে আসবে। আমি এই তথ্য পেয়ে খুব উত্তেজিত হলাম। আমি ঠিক করলাম এই মূর্তি উদ্ধার করার জন্য কাজ শুরু করব। কিন্তু এটা খুব জটিল কাজ। আমাকে পৃথিবীর মানুষদের সাহায্য নিতে হবে। আমি প্রথমে আমার পরিবারের কাছে গেলাম। অভিষেককে স্বপ্নে বললাম, বেটা, আমাদের গ্রামের নদীর নিচে একটা পুরানো মন্দির আছে। সেখানে খোঁজাখুঁজি করলে বড় কিছু পাওয়া যাবে। অভিষেক প্রথমে বিশ্বাস করল না। কিন্তু আমি কয়েকদিন ধরে তার স্বপ্নে একই কথা বলতে থাকলাম। অবশেষে অভিষেক সিদ্ধান্ত নিল নদীতে খোঁজাখুঁজি করার। সে কিছু প্রত্নতত্ত্ববিদের সাহায্য নিল। তারা যখন নদীর তলায় খনন শুরু করল, প্রথমে কিছুই পেল না। কিন্তু আমি তাদের সঠিক দিক নির্দেশনা দিতে থাকলাম। কয়েক সপ্তাহ খননের পর তারা পেয়ে গেল সেই প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। আর সবচেয়ে বড় আবিষ্কার হলো সেই দেবী মূর্তি। মূর্তিটা ছিল অপূর্ব সুন্দর। কালো পাথরের তৈরি, চোখে মণিমাণিক্য। দেখলেই মনে হতো যেন মূর্তি জীবন্ত। যেই না মূর্তিটা উদ্ধার হলো, সাথে সাথে পুরো অঞ্চলে পরিবর্তন শুরু হলো। নদীর পানি আরও স্বচ্ছ হয়ে গেল। গাছপালা আরও সবুজ হয়ে উঠল। গ্রামের মানুষের স্বাস্থ্যও ভালো হয়ে গেল। অনেক দিনের পুরানো রোগবালাই সেরে গেল। কৃষকদের ফসল আগের চেয়ে অনেক ভালো হতে লাগল। মাছেদের সংখ্যা বেড়ে গেল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, গ্রামে অপরাধের হার কমে গেল। মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বেড়ে গেল। এই ঘটনার পর অভিষেক বুঝতে পারল যে আমি সত্যিই তার সাথে যোগাযোগ রাখি। সে আরও গভীরভাবে আধ্যাত্মিকতায় আগ্রহী হয়ে উঠল। মূর্তিটাকে গ্রামে একটা নতুন মন্দির তৈরি করে স্থাপন করা হলো।
প্রতিদিন হাজার হাজার ভক্ত সেখানে আসতে লাগল। কিন্তু আসল ব্যাপার হলো, এই মূর্তি শুধু পূজা করার জন্য নয়, এটা একটা শক্তিশালী আধ্যাত্মিক কেন্দ্র। যেসব মানুষ সেখানে সত্যিকারের মনে প্রার্থনা করে, তাদের মনোবাঞ্ছা পূরণ হয়। অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, দুঃখী মানুষ শান্তি পায়, গরিব মানুষের জীবনে সমৃদ্ধি আসে। আমি এই মন্দিরের অদৃশ্য অভিভাবক হয়ে উঠলাম। যারা সত্যিকারের প্রয়োজনে আসে, আমি তাদের সাহায্য করি। একদিন একটা মহিলা এসেছিল। তার ছোট বাচ্চা খুব অসুস্থ। ডাক্তাররা বলেছে নদীর ধারে সেই গ্রাম। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকতো একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে, কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হলো, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরাগি। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হলো। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হলো। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই, আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরে। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়। আলম হেসে বলল।
সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হলো, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আলম, তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। আলম আর তার মা তার সাথে গেল। স্বামীয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হলো প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন, কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল, সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো স্বামীয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত, তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি। তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম, কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব। তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হলো। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হলো না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল, আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এলো। রাজনীতি, সেশন জট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো।
কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনো সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন, আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না, তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল, আমি জানতাম তুমি পারবে, তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল, সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুলল, বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হলো। নাম রাখো রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামে, মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাতো, তানিয়া তাকে পড়াতো। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2টো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশ জুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক, কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে। তানিয়া বলল, শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা, আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুলল, হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাতো না, জীবন দক্ষতাও শেখাতো। মেয়েদের শেখাতো কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলতো। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল।
যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইতো না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছো সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনো অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হলো। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্র লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হলো। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। ষোড়শ অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হলো ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রাম বাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিয়ে। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনায় শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে।
আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন অষ্টম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হলো, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হলো। তানিয়ার স্কুল এখন অনেক বড়। ৩০০ জন ছাত্রী, ১০ জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর সামিয়া। সামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? সামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও, তারপর জীবনসঙ্গী খুঁজবে। ঊনবিংশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোলো, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হলো। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম, তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলো। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। বিংশ অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত, যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। 1 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হলো। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হলো। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হলো। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। 2 অধ্যায়, 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হলো। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হলো।
দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে ৩ প্রজন্ম, আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হলো, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি না তবু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প, প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে, কিন্তু লেখার হাত এখনো অক্ষুণ্ণ। সে এখনো প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে, কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন, এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয় গু। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায়, প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটে। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল, সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী, কিন্তু বয়স হয়েছে, এখন শেখডে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল, তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু, তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কোনো কাজ শেখাও, তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হলো। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে, তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। 26 অধ্যায়, পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছর, খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হলো। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে, কেউ গরিব থাকবে না, সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হলো, পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি, নতুন প্রজন্ম ঠিক পথে আছে। 27 অধ্যায়, জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে, কিন্তু মন এখনো তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে।
বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছো, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই, একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায়, শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা, কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি, আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি, তার লেখায় সে বেঁচে আছে, তার কাজে সে বেঁচে আছে, আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি, সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিতে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হলো। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হলো। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি, আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল, চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল, গ্রামটা আরও উন্নত হলো, কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়, ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারবো? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো, আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছো? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ তানিয়া। তানিয়া হাসল, চোখে পানি কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে আলম, তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা,
যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা: জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো, তাহলেই জীবন সার্থক হবে।